তো এবার কি আছে, আমরা পড়ব যে 4টা সূত্র পড়ব, ঠিক আছে, মেন্ডেলের 4টা সূত্র পড়ব। তো এই সূত্রগুলো কি কি আছে, অ্যাকচুয়ালি মেন্ডেলের সূত্র হচ্ছে দুটা। প্রথম সূত্রকে বলা হবে পৃথকীকরণ সূত্র, আর দ্বিতীয় সূত্রকে বলা হবে স্বাধীন সঞ্চালন সূত্র, ঠিক আছে। কিন্তু কি আরো দুটা আছে যেটা লিখিত না কিন্তু সূত্র বলা হয়, ঠিক আছে, যেটা একটা হচ্ছে একক সত্তার সূত্র, ল অফ ইউনিট ক্যারেক্টার, ঠিক আছে। মেন্ডেল বলছিল যে যে কোনো বৈশিষ্ট্যের পিছনে দায়ী আছে ফ্যাক্টর। মানে মনে করো যে একটা গাছ লম্বা আছে, তো কেন লম্বা আছে, কারণ ওর ভিতরে কোনো না কোনো ফ্যাক্টর আছে, এই কথাটা মেন্ডেল বলছিল। তো এখান থেকে আসলো ফ্যাক্টরের সূত্র, ঠিক আছে, বা ল অফ ইউনিট ক্যারেক্টার, একক সত্তার সূত্র, ঠিক আছে। তো এবার আমরা কি করব, এবার আমরা পড়ব সেই একক সত্তার সূত্রটা। বলছে যে কোনো বৈশিষ্ট্য প্রকাশের পিছনে দায়ী থাকে কোনো না কোনো ফ্যাক্টর। তো যে কোনো বৈশিষ্ট্য প্রকাশের পিছনে দায়ী কি আছে, কোনো না কোনো ফ্যাক্টর আছে। যেমন ওটা লম্বা কেন আছে, কারণ ওর ভিতরে কোনো না কোনো ফ্যাক্টর আছে, ঠিক আছে। এই ফ্যাক্টর জোড়ায় জোড়ায় থাকে, সর্বদা জোড়ায় জোড়ায় থাকে। ফ্যাক্টরগুলো কেমন থাকবে, জোড়া থাকবে, সিঙ্গেল থাকবে না, একটা ফ্যাক্টর থাকবে না। মনে করো ওর উচ্চতা কেমন হবে, তার জন্য দুটো ফ্যাক্টর থাকবে। বিপরীতধর্মী বৈশিষ্ট্যের জন্য পৃথক পৃথক ফ্যাক্টর থাকে, তাহলে বিপরীত বৈশিষ্ট্যের জন্য পৃথক পৃথক ফ্যাক্টর থাকবে। যেরকম লম্বা, টলের জন্য ক্যাপিটাল টি, তার বিপরীতধর্মী বৈশিষ্ট্য কি আছে, বেটে, তার জন্য স্মল টি, এই দুটো ফ্যাক্টর, ঠিক আছে। বিপরীতধর্মী ফ্যাক্টর দুটো কখনো একত্রিত হলে সংকর জাতীয় উদ্ভিদ বা প্রাণীর সৃষ্টি হয়। মানে দুটো ফ্যাক্টর যদি একসঙ্গে চলে আসে কিনা, মনে করো ক্যাপিটাল টি আর স্মল টি, এটা বিপরীতধর্মী ফ্যাক্টর একসঙ্গে চলে এসেছে, তো এই যেই জীবের মধ্যে এটা একসঙ্গে এসেছে তাকে বলবো আমরা সংকর জাতীয় উদ্ভিদ বা প্রাণী, সংকর জাতীয় উদ্ভিদ বা প্রাণী, ঠিক আছে। যেমন এছাড়াও তোমাকে বলি যে গিনিপিগের গায়ের বর্ণ কালো, তো ক্যাপিটাল বি স্মল বি, তো এটা সংকর গিনিপিগ, ঠিক আছে। তো এই বিপরীতধর্মী ফ্যাক্টর কখনো একসাথে এলেও এরা কোনো মতে মিশ্রিত হয় না। বলছে ফ্যাক্টরগুলো একসঙ্গে আসলেও কিন্তু মিক্সচার হবে না, এরা মিশে যাবে না, এই ক্যাপিটাল বি স্মল বি মিশে যাবে না, পাশাপাশি অবস্থান করবে। এটা হচ্ছে, একে বলা হচ্ছে একক সত্তার সূত্র। কি বলা হচ্ছে একে, একক সত্তার সূত্র। 2 নম্বর সূত্রটা কি বলছে, প্রকটতার সূত্র। যদি একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত বিশুদ্ধ জীবের মধ্যে মিলন ঘটানো হয়, তাহলে প্রথম অপত্য জীবে যে জীবগুলো তৈরি হবে তাদেরকে বলা হয়, প্রথম অপত্য জনিত যে জীবগুলো তৈরি হবে সেগুলোর মধ্যে একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে, একটা বৈশিষ্ট্য প্রকাশ পাবে না। এটা কি বলছে, প্রকটতার সূত্র। যেমন বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন আমি কি নিলাম, যে বিশুদ্ধ লম্বা গাছ নিলাম আর বিশুদ্ধ বেটে গাছ নিলাম। এবার এদের মধ্যে যখন মিলন ঘটালাম, তো এটা হচ্ছে জনিত্ব জনু, এদের যখন মিলন ঘটালাম তখন পেলাম আমি প্রথম অপত্য জনু। এই প্রথম অপত্য জনুর মধ্যে কি হবে, লম্বা আর বেটের মিলন ঘটালে শুধুমাত্র লম্বা গাছই পাবো। তার মানে কি হচ্ছে, তার মধ্যে কি হচ্ছে, বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মিলন ঘটালে প্রথম অপত্য জনুতে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত পায় তাকে বলা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য। আর যে বৈশিষ্ট্য প্রকাশ পায় না, যেমন কি আছে বেটে বৈশিষ্ট্য, বেটে প্রকাশ পাবে না, তো তাকে বলা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ঠিক আছে। বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত দুটো জীবের মিলন ঘটালে প্রথম অপত্য বংশের অপত্য জীবে, মানে F1 জেনারেশন, F1 জনুতে যে বৈশিষ্ট্য প্রকাশ পায় তাকে প্রকটধর্মী, অপ্রকাশিত মানে যে বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে না তাকে প্রচ্ছন্নধর্মী বৈশিষ্ট্য বলে। যে ক্ষমতা বলে কোনো বৈশিষ্ট্য প্রকট হয় এবং প্রচ্ছন্নধর্মী হয় তাদের যথাক্রমে প্রকটতা ও প্রচ্ছন্নতা বলে। মানে যে কারণে বৈশিষ্ট্যটা প্রকাশ পাচ্ছে সেই ক্ষমতাটাকে বলছে প্রকটতা, ডমিনেন্স। আর যে কারণে বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে না, যে ক্ষমতার কারণে, তাকে বলা হচ্ছে রিসেসিভ। এবার আসি মেইন সূত্র, যে দুটো মেন্ডেলের মেইন সূত্র। প্রথম সূত্রকে বলা হচ্ছে পৃথকীভবন সূত্র, যেটা এক সংকর জননের ফলে আমরা যেটা পেয়ে থাকি। কি বলছে, এক সংকরে কি বলছে, জনন মাতৃকোষে অবস্থিত বিপরীতধর্মী বৈশিষ্ট্য বা অ্যালিল
কখনোই মিশে যায় না, যেটা একক সত্তা সূত্রে বলছে যে অ্যালিলগুলো কখনো মিশে যাবে না, বরং পাশাপাশি অবস্থান করবে, আর গ্যামেট গঠনকালে সেই বৈশিষ্ট্যগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যাবে। এটাই হচ্ছে পৃথকীকরণ সূত্র। যেমন একটা জীব আছে, তার মধ্যে কি আছে, তার মধ্যে আছে ক্যাপিটাল টি আর স্মল টি অ্যালিল, ঠিক আছে। এই অ্যালিল গুলো পরস্পরের সঙ্গে মিশবে না, ক্যাপিটাল টি স্মল টি পাশাপাশি অবস্থান করবে, ওর পাশে ও থাকবে, ঠিক আছে। এবার যখন গ্যামেট তৈরি হবে তখন মিওসিস 1 হওয়ার সময় কি হবে, গ্যামেট গঠনকালে যে বৈশিষ্ট্যগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যাবে বা অ্যালিলগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যাবে, ঠিক আছে। জনন মাতৃকোষে অবস্থিত বিপরীতধর্মী বৈশিষ্ট্য বা অ্যালিল কখনোই মিশে যায় না, মিশে না। উপরন্তু গ্যামেট গঠনের সময় এই বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলো পরস্পর থেকে পৃথক হয়ে যায়, পৃথকীকরণ সূত্র। এটা কখন হবে, মিওসিস 1। স্বাধীন সঞ্চারণ সূত্র, যেটা হচ্ছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র। মেন্ডেলের দ্বিতীয় সূত্রে কি বলছে, এটা হচ্ছে দ্বিসংকর জননের ফলে পাওয়া কনক্লুশন সিদ্ধান্ত। দ্বিসংকর জননের ফলে এই সূত্রটা পেয়েছে। বলছে কি যে বৈশিষ্ট্যগুলো, প্রথম সূত্রে কি বললো যে বৈশিষ্ট্য বা অ্যালিলগুলো পরস্পর থেকে গ্যামেট গঠনকালে পৃথক হয়ে যায়। কিন্তু স্বাধীন সঞ্চারণ সূত্র কি বলছে, এরা যে শুধু পৃথক হয় তা নয়, স্বাধীনভাবে অনেক প্রকার সমন্বয় তৈরি করে অপত্যদের মধ্যে সঞ্চারিত হয়। দুই বা ততোধিক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য বা জিন গ্যামেট তৈরির সময় শুধু যে পৃথক হয় তা নয়, প্রতিটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। যেমন প্রথমে যখন এক জোড়া বৈশিষ্ট্য নিচ্ছি তখন তো কোনো ফ্যাক্টর না, কিন্তু যখন নিলাম লম্বা গাছ আর গোলাকার বীজ, এর সঙ্গে বেটে গাছ আর কুঞ্চিত বীজ, তো এখানে কি হবে, এখানে যখন গ্যামেট তৈরি হবে দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের জন্য, তখন এই যে এর অপত্যগুলো হবে কিনা, এর অপত্যগুলো যে হবে পরবর্তী জেনারেশনে একটু জমিতে অনেক প্রকার সমন্বয় তৈরি করবে। যেমন লম্বার সঙ্গে আবার গোলাকার বীজ থাকবে, লম্বার সঙ্গে আবার কুঞ্চিত বীজ থাকবে, আবার বেটের সঙ্গে গোলাকার বীজ থাকবে, আবার বেটের সঙ্গে কুঞ্চিত বীজ থাকবে, ঠিক আছে। তারপর এখানে যে অপত্যের মধ্যে সঞ্চারিত হচ্ছে সেটা না, অনেক রকম সমন্বয় তৈরি হচ্ছে, এর সঙ্গে ওর সঙ্গে ওর সঙ্গে ওর। তো কি বলছে, যে কোনো বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয় সঞ্চারিত হচ্ছে। দেখো, লম্বার সঙ্গে আবার কুঞ্চিত, লম্বার সঙ্গে আবার গোল, বেটের সঙ্গে গোল, বেটের সঙ্গে আবার কুঞ্চিত, তো অনেক প্রকার সমন্বয়ে সঞ্চারিত হচ্ছে। এটাই হচ্ছে আমাদের সূত্র দুটো। এবার আমরা দেখব এক সংকর জনন আর দ্বিসংকর জনন। এক সংকর জনন কাকে বলে, যখন একজোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন তাকে বলা হবে এক সংকর জনন। তাহলে এক সংকর জনন পরীক্ষা, ঠিক আছে। এক সংকর জনন পরীক্ষা, তার জন্য আমি কি নিব, তার জন্য আমি আগে জিনোটাইপ লিখে নিই, যেটা এর আগের লেকচারে আমরা জেনেছি যে একটা গাছ আছে বিশুদ্ধ লম্বা,
বিশুদ্ধ লম্বা। জিনোটাইপ কি হবে? ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। সংকর লম্বা, সংকর লম্বা, ক্যাপিটাল টি স্মল টি। জিনোটাইপ কি হবে? ক্যাপিটাল টি স্মল টি। বিশুদ্ধ, বিশুদ্ধ বেটে, তো কি হবে? স্মল টি স্মল টি স্মল টি। স্মল টি স্মল টি হলো। প্রথমে আমরা জিনোটাইপটি জানলাম। এবার যখন সংকরায়ন ঘটানো হবে তখন কি হবে? সংকরায়ন ঘটানোর জন্য প্রথমে যে জীবগুলো নিব তাকে বলা হবে জনিত্র জনু। তো জনিত্র জনু বা প্যারেন্টাল জেনারেশন, তো সংক্ষেপে বলা হবে পি জনু। ঠিক আছে? তো প্রথমে না হবে বিশুদ্ধ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন, বিশুদ্ধ লম্বা। জিনোটাইপ কি হবে? ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, সঙ্গে বিশুদ্ধ বেটে, স্মল টি স্মল টি। ঠিক আছে? এটাকে মনে করো মেল হিসেবে নেওয়া হলো, আর একটাকে মেল হিসেবে নেওয়া হলো, ফিমেল হিসেবে নেওয়া হলো। প্রথমে ঘটবে ইতর পরাগ, দুটো আলাদা আলাদা গাছের মধ্যে মিলন। ঠিক আছে? এরপরে এই দুটো গাছের মিলনে যে জীবগুলো পাবো আমরা, প্রথমে কি হবে? গ্যামেট তৈরি হবে এখানে। তো গ্যামেট মিওসিস 1, মিওসিস 1 এ কি হচ্ছে? গ্যামেট তৈরির সময় ক্রোমোজোম সংখ্যা অর্ধেক অর্ধেক হয়ে ভাগ হয়ে যাচ্ছে, অর্ধেক এদিকে অর্ধেক এদিকে। এখানে যখন গ্যামেট তৈরি হবে অর্ধেক এটা অর্ধেক এটা হলো। তো এগুলো কি হলো? এগুলো গ্যামেট তৈরি হলো মিওসিস মাধ্যমে। গ্যামেট তৈরির পর এই গ্যামেটগুলোর মিলন হলো। যে কোনো গ্যামেটের সঙ্গে যে কোনো গ্যামেট মিলিত হতে পারে। এটা সহজে বোঝার জন্য আমি বলতে পারি যে, যেমন মনে করো মানুষের যে বাচ্চা হয়, তো কখনো হয় ছেলে হয় মেয়ে হয়, কারণ কি? পুরুষের কাছ থেকে যে গ্যামেটটা গেছে আর স্ত্রীর কাছে যে গ্যামেটটা আছে, পুরুষের কাছ থেকে এক এক রকম গ্যামেট যাওয়ার জন্য কখনো যদি এক্স গ্যামেট পুরুষের কাছ থেকে যায় তাহলে বাচ্চাটা হবে কন্যা সন্তান, আর যদি ওয়াই গ্যামেট পুরুষের কাছ থেকে যায় তাহলে বাচ্চাটা হবে, তাহলে কি হবে? পুত্র সন্তান। ঠিক আছে? তো এবার কি করছে? নির্ভর করছে যে কোন গ্যামেটটা গিয়ে নিষিক্ত হয়েছে। এরকম ভাবে এখানে যে কোনো গ্যামেট, যে কোনো পুরুষ গ্যামেট গিয়ে স্ত্রী গ্যামেটকে নিষিক্ত করতে পারে। তো এখানে যদি এই গ্যামেটটা আর এই গ্যামেটটা মিলিত হয় তাহলে কি? এখানে ক্যাপিটাল টি আর এখানে স্মল টি। আবার যদি কি হয় যে, আবার যদি এই গ্যামেটটার সঙ্গে এই গ্যামেটটা মিলিত হয় তাহলে কি হবে? ক্যাপিটাল টি স্মল টি, যে কোনো গ্যামেটের সময়। আবার যদি এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের মিলন হয়, ক্যাপিটাল টি স্মল টি। আবার এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের মিলন হলো, তো ক্যাপিটাল টি স্মল টি। ঠিক আছে? তো যেভাবে মিলন হোক না কেন আমরা একরকম জীব পাচ্ছি। এগুলো জীব কি? সংকর লম্বা। এগুলো জীব কি? এটাকে বলা হবে F1 জনু। জনিত্র জনুর মিলনে যে প্রথমে যে জীবগুলো পাওয়া গেল তাকে বলা হবে F1 জনু। এই জীবগুলো হচ্ছে F1 জনুর জীব, F1 বংশধর, F1 এর বংশ। ঠিক আছে? জেনারেশন। এটাকে বলা হবে প্রথম অপত্য জনু। ঠিক আছে? F1 জনু। তো এগুলো কি আছে? সবগুলো গাছ, দেখো সবগুলো গাছ হলো
সংকর লম্ব। সংকর লম্ব এটা ইতর পরাগযোগ ঘটিয়ে পেলাম, ক্রস করলাম। এবার স্বপরাগযোগ ঘটাবো। F1 জনুর যে গাছগুলো পাবো ওদের নিজেদের মধ্যে মিলন ঘটাবো। প্রথমে কি করছিলাম, একটা লম্বা গাছ নিলাম, একটা বেটে গাছ নিলাম, দুটো গাছের মধ্যে মিলন ঘটালাম, ঠিক আছে। একটা গাছের পুরুষ পার্ট, একটা গাছের স্ত্রী পার্ট নিয়েছি। এখানে লম্বা গাছের কাছ থেকে পরাগরেণু নিয়ে, বিশুদ্ধ লম্বা গাছের পরাগরেণু নিয়ে আমরা দিয়েছি তোমার বিশুদ্ধ বেটে গাছের মধ্যে, ঠিক আছে। বিশুদ্ধ বেটে গাছের গর্ভমুণ্ডে পরাগযোগ বুঝতে হবে একটুখানি, হলো। এবার আমরা এখানে ইতর পরাগযোগ সম্পন্ন করবো। এরপরে কি করবো, স্বপরাগযোগ। এই যে নতুন গাছগুলো তৈরি হলো কিনা, এবার এদের এই গাছটার মধ্যে মিলন ঘটাবো, স্বপরাগযোগ ঘটাবো। তো এবার কি হবে, প্রথম অপত্যর জন্য কি হলো, সংকর লম্বা, ক্যাপিটাল টি আর স্মল টি, সংকর লম্বা, ক্যাপিটাল টি আর স্মল টি। এবার প্রথম অপত্য জনুর স্বপরাগযোগ ঘটাবো কিনা, তো একটা গাছের মধ্যে পুরুষ পার্ট যেটা আছে, পুরুষ পার্টে গ্যামেট তৈরি হচ্ছে, এরকম হাফ হাফ হয়ে গেল। আবার স্ত্রী পার্টে গ্যামেট তৈরি হচ্ছে, হাফ হাফ হয়ে গেল, হলো কিনা। তাহলে আবার এটা প্রথম অপত্য জনুর গ্যামেট, আবার গ্যামেট আসলো, প্রথম অপত্য জনুর মধ্যে গ্যামেট আসলো। এবার কি হলো, প্রথম অপত্য জনুর মধ্যে গ্যামেট আসার পর তার মধ্যে এবার মিলন ঘটছে, প্রথম অপত্য জনুর মধ্যে মিলন ঘটছে। তো কিভাবে জীবগুলো আসছে দেখি। প্রথম অপত্য জনুর এই গ্যামেটের সঙ্গে যদি এই গ্যামেট মিলিত হয় তাহলে হবে ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। আবার যদি এই গ্যামেটের সঙ্গে এই গ্যামেটের মিলন হয় তাহলে ক্যাপিটাল টি, স্মল টি। এবার এই গ্যামেট না গিয়ে যদি পুরুষ স্ট্রাকচার পরাগরেণু থেকে যদি এই গ্যামেটটা যায়, এই গ্যামেট গিয়ে এটাকে মিলন ঘটায় তাহলে ক্যাপিটাল টি, স্মল টি। আবার এটা না হয়ে যদি এই স্মল টিটা ওই স্মল টিকে মিলন নিষিক্ত করে তাহলে স্মল টি, স্মল টি, ঠিক আছে। তাহলে আমরা এই যে জীবগুলো পাবো, এই যে জীবগুলো পেলাম, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের সেকেন্ড জেনারেশন। প্রথমে প্যারেন্টাল জেনারেশন, তারপরে প্রথম অপত্য জনু, তারপরে এবার গ্যামেট, তারপরে আবার দ্বিতীয় অপত্য জনু। দ্বিতীয় অপত্য জনুকে লেখা হবে F2 জনু বা দ্বিতীয় অপত্য, দ্বিতীয় অপত্য জনু, ঠিক আছে। এটা হবে বিশুদ্ধ লম্বা, আর এটা কি হবে, সংকর লম্বা। এটা কি হবে, সংকর লম্বা। এটা কি হবে, বিশুদ্ধ বেটে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় অপত্য জনুর জীবগুলো। এখানে প্রকটতার সূত্রটা আমি একটু বলে দিই। প্রকটতার সূত্র কি বলছিল, প্রকটতার সূত্র বলছিল যে যখন বিপরীতধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের মধ্যে মিলন ঘটানো হয়, প্রথম অপত্য জনুতে যে বৈশিষ্ট্যটি প্রকাশিত পায় তাকে বলা হবে প্রকট বৈশিষ্ট্য, আর যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় না তাকে বলা হবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। যখন দুটো বিপরীতধর্মী জীবের মধ্যে মিলন ঘটালাম, লম্বা আর বেটে, তো আমি সব সংকর লম্বা পেলাম, সব লম্বা পেলাম, বেটে কিন্তু পেলাম না। তো এই যে লম্বা বৈশিষ্ট্য, লম্বাকে বলবো আমরা প্রকট বৈশিষ্ট্য, আর বেটেকে বলবো প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ঠিক আছে।
ফ্যাক্টর বলতে এগুলোকে বোঝানো হচ্ছে। এই ফ্যাক্টরগুলোকে পরবর্তীকালে বিজ্ঞানী জনসন বলেছে এই ফ্যাক্টরগুলোই হলো জিন। এবার এখানে প্রথম এক সংকর জনন পরীক্ষা হচ্ছে এটা। এর জন্য দুটো অনুপাত আছে, একটা হচ্ছে জিনোটাইপ অনুপাত। জিনোটাইপ কত রকম আছে? ক্যাপিটাল টি হলো ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি একই আছে, স্মল টি, ঠিক আছে, স্মল টি। তাহলে ক্যাপিটাল টি একটা, ক্যাপিটাল টি স্মল টি দুটা, স্মল টি একটা হলো। এরপরে ফিনোটাইপ, ফিনোটাইপ কি হবে? ফিনোটাইপ দুটা হবে, লম্বা আর বেটে। দেখো লম্বা গাছ কোনটা? বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা। এর আগে আমি বলেছি যে সংকর লম্বা আর বিশুদ্ধ লম্বা দেখতে কোনো পার্থক্য নেই, বাইরের থেকে দুটো সেম লম্বা। তো একটা লম্বা, দুটো লম্বা, তিনটা লম্বা। লম্বা হচ্ছে তিনটা, বেটে হচ্ছে একটা। তো জিনোটাইপ অনুপাত 1:2:1, ফিনোটাইপ অনুপাত হচ্ছে 3:1। এক সংকর জনন পরীক্ষা। এরপরে চেকার বোর্ড বানানো, মানে স্কোয়ার চেকার বোর্ড যাকে বলা হয়। চেকার বোর্ডটা আমরা এভাবে বানাবো। তো এইখানে একটা স্ট্রাকচার হলো, পুরুষ পার্ট দিলাম আর একদিকে স্ত্রী পার্ট। পুরুষের মধ্যে কোন কোন গ্যামেট নিয়েছিলাম? মনে করো পুরুষটা ছিল আমাদের, পুরুষ স্ট্রাকচারটা কি ছিল? এখানে দুটো সংকর লম্বা যখন করছিলাম, সংকর লম্বা, ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে। তো সংকর লম্বা যখন গ্যামেট তৈরি হচ্ছিল, ক্যাপিটাল টি আর স্মল টি। এখানে সংকর লম্বা মধ্যে ক্যাপিটাল টি স্মল টি। তো এগুলো পুং গ্যামেট গুলো এদিকে দিলাম, ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে। আর স্ত্রী গ্যামেট গুলো এদিকে দিলাম, ক্যাপিটাল টি স্মল টি। হওয়ার পরে এবার মিলন ঘটাবো। এদিক থেকে একটা নেব, এই ঘরে বসাবো কিনা? তো এখান থেকে একটা ক্যাপিটাল টি, আবার এদিক থেকে একটা ক্যাপিটাল টি। এবার এই ঘরে বসাবো, উপর থেকে একটা ক্যাপিটাল টি, এই পাশ থেকে একটা স্মল টি। এই ঘরে বসাবো, তো এই পাশ থেকে ক্যাপিটাল টি, এই পাশ থেকে স্মল টি। এই ঘরে বসাবো, এই পাশ থেকে স্মল টি, এই পাশ থেকে স্মল টি। এভাবে চেকার বোর্ডটাকে সলভ করতে হবে। এটাই আমরা পেয়ে গেলাম বিশুদ্ধ লম্বা, সংকর লম্বা, বিশুদ্ধ বেটে। 1:2:1 জিনোটাইপ অনুপাত, 3:1 ফিনোটাইপ অনুপাত, ঠিক আছে। এটা হচ্ছে এক সংকর জনন পরীক্ষা সময়। এরপরে বলেছে কি যে দ্বিসংকর জননের জন্য কি করব? দ্বিসংকর জনন কাকে বলে? যখন দুই জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হয় তাকে বলা হচ্ছে দ্বিসংকর জনন। দুই জোড়া মানে চারটা বৈশিষ্ট্য টোটাল। তো মনে করো মটর গাছের বীজ হলুদ গোলাকার, হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, হলুদ আর গোলাকার, ঠিক আছে। আচ্ছা, প্রকটের জন্য কি নিতে হয়? প্রকটের জন্য বড় হাতের অক্ষর নিব, যেরকম হলুদ ইয়েলো প্রথম ওয়াই নিব, বিশুদ্ধ। গোলাকার ইংরেজিতে রাউন্ডের প্রথম অক্ষর আর নিব, বড়, যেহেতু প্রকট বৈশিষ্ট্য বড় হাতে লিখব। এরপরে এর সঙ্গে মিলন ঘটাবো আমরা কার, এর সঙ্গে মিলন ঘটাবো হলুদের বিপরীত হচ্ছে সবুজ বৈশিষ্ট্যের জন্য আমরা কি জিনোটাইপ লিখব? স্মল ওয়াই, তাই না? স্মল ওয়াই, কারণ হলুদের মানে প্রকট বৈশিষ্ট্যের বিপরীত ছোট হাতের অক্ষর নিতে হবে। গোলাকারের বিপরীত কি হবে? আচ্ছা, গোলাকারের সঙ্গে এখানে হবে কুঞ্চিত, তাহলে স্মল ওয়াই, স্মল আর। হলুদ গোলাকার ক্যাপিটাল ওয়াই, আর ক্যাপিটাল আর, সবুজ কুঞ্চিত স্মল ওয়াই, স্মল আর।
এখানে আমি বলে দিই যে বিশুদ্ধ হলুদের জন্য কি হবে জিনোটাইপ ক্যাপিটাল ওয়াই, কারণ ওয়াই হচ্ছে হলুদ হচ্ছে প্রকট। সংকর হলুদ জন্য কি হবে, সংকর হলুদের জন্য ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, সংকর হলুদ। বীজের বর্ণ কিন্তু হলুদ, সংকর হলুদ। আর সবুজের জন্য কি হবে স্মল ওয়াই। এরকম ভাবে বিশুদ্ধ গোলাকার কি হবে ক্যাপিটাল আর। সংকর গোলাকার কি হবে ক্যাপিটাল আর স্মল আর। কুঞ্চিত কি হবে, কুঞ্চিত জিনোটাইপ স্মল আর কুঞ্চিত জিনোটাইপ। এবার গ্যামেট তৈরি হবে। গ্যামেট তৈরি হওয়ার সময় অর্ধেক হবে, দুটা ওয়াই থেকে, এখান থেকে একটা অর্ধেক, এইখান থেকে একটা অর্ধেক নিব ক্যাপিটাল ওয়াই, এখান থেকে একটা অর্ধেক নিব ক্যাপিটাল আর নিলাম, এখান থেকে বাকি ক্যাপিটাল ওয়াই নিলাম, আর এখান থেকে ক্যাপিটাল আর নিলাম। দেখো দুটো যেহেতু একই রকম গ্যামেট কিনা, তো দুটোকে লেখার দরকার নেই, তো একটা আমি মুছে দিচ্ছি কারণ কমপ্লিকেশন এখানে বেড়ে যাবে, এই জন্য লিখলাম। এবার দেখো দুটো স্মল ওয়াই আছে, এইখান থেকে একটা হাফ আসবে, তো স্মল ওয়াই, এখান থেকে একটা হাফ স্মল আর। আবার একটা গ্যামেট তৈরি করছি স্মল ওয়াই, এখান থেকে স্মল আর। তো দুটোই যেহেতু স্মল ওয়াই স্মল আর আছে, তো একটাকে নিয়ে নিচ্ছি। তো এটা কি পি জনু, তারপরে এটা গ্যামেট, দ্বিসংখ্য জননের গ্যামেট, তারপরে F1 জনু। F1 জনুতে কি হবে, F1 জনুতে পাবো আমি F1 জনুতে এখানে ক্যাপিটাল ওয়াই, এখানে স্মল ওয়াই, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর। এটা কিন্তু দেখো ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই আছে, তো প্রকট জিনের জন্য কি হবে হলুদ হবে, হলুদ। আচ্ছা যেহেতু ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই দুটো ভিন্ন ধর্মী অ্যালিল আছে, এই জন্য বলবো সংকর। সংকর হলুদ, ঠিক আছে। যেহেতু ক্যাপিটাল আর স্মল আর আছে, ঠিক আছে, দুটোই ভিন্ন ধর্মী গ্যামেট জিনোটাইপ, দুটি ভিন্ন ধর্মী অ্যালিল আছে বা জিন আছে, তো তার জন্য কি বলবো আবার সংকর গোলাকার, সংকর গোলাকার বীজ বা সংকর হলুদ, এক কথা লিখলে গোলাকার, সংকর হলুদ ও গোলাকার বীজ হলো। এবার কি করব, F1 জনু থেকে F1 জনু মেল নিব, একটা নিয়ে নিচ্ছি সংকর হলুদ, আর কি নিব সংকর গোলাকার। এর জন্য জিনোটাইপ কি হবে, এই যে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর হলো। এর সঙ্গে একটা ফিমেল পার্টের মিলন ঘটাই, ফিমেলের জন্য কি নিব সংকর হলুদ, সংকর গোলাকার বীজ, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই, ক্যাপিটাল আর স্মল আর হলো। এবার এর মধ্যে কি হবে গ্যামেট তৈরি হবে। গ্যামেট কার মাধ্যমে আছে, মিওসিসের মাধ্যমে। কিছু প্রিভিয়াস পার্ট পড়া থাকতে হবে, মিওসিস, কোষ বিভাজন, এগুলো বোঝা থাকতে হবে, তাহলে এগুলো একটু ভালো করে আন্ডারস্ট্যান্ডিং আসবে। এবার কি হলো, এই দুটো থেকে একটা হাফ নিয়েছি ক্যাপিটাল ওয়াই, এখান থেকে একটা ক্যাপিটাল আর, গ্যামেট নিই গ্যামেট তৈরি করার সময়, ঠিক আছে। ক্যাপিটাল ওয়াই এর সঙ্গে একবার ক্যাপিটাল আর আসলো, আবার ক্যাপিটাল ওয়াই এর সঙ্গে স্মল আরও আসতে পারে, স্মল ওয়াই এর সঙ্গে ক্যাপিটাল আর আসবে একবার, আবার স্মল ওয়াই এর সঙ্গে স্মল আরও আসতে পারে। এক্ষেত্রে 4 প্রকার গ্যামেট তৈরি হতে পারে, ঠিক আছে। 4 প্রকার গ্যামেট তৈরি হতে পারে। এখানেও সেম ক্যাপিটাল ওয়াই, তো ক্যাপিটাল ওয়াই এর সঙ্গে
এটা যে কোনো একটা অর্ধেক আসলো, মনে করো ক্যাপিটাল আর আসলো, আবার ক্যাপিটাল ওয়াই, এর যে কোনো একটা, ক্যাপিটাল আর তো চলে এসছে, এবার স্মল আর নিব, আবার এবার স্মল ওয়াই চলে আসলো, মনে করো স্মল ওয়াই এর সঙ্গে কি আসলো, যে কোনো একটা ক্যাপিটাল আর নিলাম, আবার স্মল ওয়াই এর সঙ্গে ক্যাপিটাল আর তো চলে এসছে, এবার স্মল আর আসলো, ঠিক আছে। তো এখানেও 4 প্রকার গ্যামেট তৈরি হলো। এবার এটাকে আমরা চেকার বোর্ডে অ্যারেঞ্জ করব। এই কি করব, গ্যামেট গুলো নিয়ে নিলাম, পুং গ্যামেট, স্ত্রী গ্যামেট যা আছে, এবার এটাকে মুছে দিচ্ছি, চেকার বোর্ডে অ্যারেঞ্জ করব। চেকার বোর্ডের জন্য কি করব, প্রথমে লাইন ড্র করি, ঠিক আছে। ও ওকে ওকে ওকে, এইখানে একটা চিহ্ন প্রথমে নিয়ে নিব, মেল, এদিকে পুং গ্যামেট গুলো লিখে দিব। পুং গ্যামেট গুলো কি হবে, ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, স্মল ওয়াই স্মল আর লাগবে। এবার নিচের দিকে ফিমেল গ্যামেট গুলো লিখব, সেম হবে ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর, ক্যাপিটাল ওয়াই স্মল আর, স্মল ওয়াই ক্যাপিটাল আর, নিচে একটা ঘর করবে স্মল ওয়াই স্মল আর, হলো। এবার যে ফর্মুলাটা, যে নিয়মটা ছিল ছোট্ট স্কোয়ার, ছোট্ট যে চেকার বোর্ড বানিয়েছিলাম ওর মধ্যে, ওই নিয়মটা এখানে যে কোনো একটা ঘর, মনে করো এই ঘরের মধ্যে গ্যাপ আমি অ্যারেঞ্জ করব, এই ঘরের জিপটাকে বের করব, কি জিপ হতে পারে, তাহলে বড় হাতের লেটার গুলো আগে লেখার চেষ্টা করব। ক্যাপিটাল এখানে আছে স্মল ওয়াই, এখানে আছে স্মল ওয়াই, কোনো উপায় নেই, তো স্মল ওয়াই এখান থেকে আসবে আর স্মল ওয়াই এখান থেকে আসবে, একই রকম গুলো একসঙ্গে লিখে নিব। তারপর এখানে আছে ক্যাপিটাল আর, ওখানে আছে ক্যাপিটাল আর, ঠিক আছে, দিয়ে দিলাম। যে কোনো এটা 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 বের করবো, আচ্ছা তাহলে এখানে দেখো ক্যাপিটাল ওয়াই, আর এখানে এখানেও ক্যাপিটাল ওয়াই, এখান থেকে ক্যাপিটাল আর আসলো, এখান থেকে স্মল আর আসলো। আবার মনে করো এখানে দেখো এখান থেকে আছে ওয়াই, প্রথমে ওয়াই গুলো নিয়ে নিই, তো ক্যাপিটাল ওয়াই, এখান থেকে আসলো স্মল ওয়াই, এখান থেকে যাচ্ছে স্মল আর, এখান থেকে যাচ্ছে স্মল আর, এটাতে নিব, এটাতে ঠিক আছে। ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল ওয়াই ক্যাপিটাল আর স্মল আর, যে কোনো জায়গায় যখন তুমি জিনোটাইপটা লিখবে, এখানে আঙুলটা দিলা, উপর দিক থেকে নামাবা, পাশ থেকে নিয়ে যাবা, বাস হয়ে গেল। এবার এবার কি হচ্ছে, এবার ওটা ফিনোটাইপ কি হবে, জিনোটাইপটা লিখে নিলাম, ফিনোটাইপ কি হবে, ফিনোটাইপের জন্য কি করব, ফিনোটাইপের জন্য আমি কমন জিনিস দেখব। কমন জিনিস কি দেখব, প্রকট প্রচ্ছন্ন, বাস। যেমন এখানে দেখো ক্যাপিটাল ওয়াই আছে, তো ওয়াই মানে কি প্রকট, বড় হাতের ক্যাপিটাল লেটার, ওয়াই হলুদ, প্রকট, এখানে প্রকট জিন হচ্ছে হলুদ, হলুদের জন্য বড় হাতের ওয়াই, সবুজ তার বিপরীত জিন প্রচ্ছন্নের জন্য ছোট হাতের ওয়াই। এখানে গোলাকার বীজ, এটার জন্য প্রকট বৈশিষ্ট্য হচ্ছে ক্যাপিটাল আর, আর কুঞ্চিতর জন্য প্রচ্ছন্ন বৈশিষ্ট্য স্মল আর। তো আমরা জানি যদি প্রকট জিন আর প্রচ্ছন্ন জিন একসঙ্গে থাকে, যদি প্রকট জিন আর প্রচ্ছন্ন জিন একসঙ্গে থাকে কোনটা প্রকাশ পাবে, প্রকট প্রচ্ছন্ন একসঙ্গে থাকলে প্রকট প্রকাশ পাবে, প্রচ্ছন্নকে বাধা দিবে। তো এখানে দুটোই প্রকাশ পাবে, তার মানে কি হবে, হলুদ হবে বীজ। কেমন হলুদ, যেহেতু দুটোই পিওর আছে, বিশুদ্ধ হলুদ। সঙ্গে কি হবে, ক্যাপিটাল আর স্মল আর। দেখো প্রকট জিন আছে, প্রচ্ছন্ন জিন আছে, কে প্রকাশ পাবে, প্রকট জিন, প্রচ্ছন্ন জিনকে বাধা দিবে। তাহলে বীজের রং কেমন হবে, সরি বীজের আকার কেমন হবে, গোলাকার, তাই না, বীজের আকার হবে গোলাকার।
এবার কি হবে, যেহেতু দুটো ভিন্ন ধর্মী অ্যালিল রয়েছে বা জিন রয়েছে প্রকট প্রচ্ছন্ন, এই জন্য বলবো সংকর। তাহলে এই জিনোটাইপ অনুযায়ী বীজটা কেমন হবে? বীজটা বিশুদ্ধ হলুদ ও সংকর গোলাকার। এখানকার ক্যাপিটাল, আচ্ছা, প্রকট জিন প্রচ্ছন্ন জিন কে প্রকাশ পাবে? প্রকট জিন হলুদ, ঠিক আছে। স্মল আর প্রচ্ছন্ন আছে, দুটোই প্রকাশ পাবে। তাহলে কুঞ্চিত বীজ কেমন হবে? কুঞ্চিত। যদি শুধুমাত্র জিজ্ঞাসা করে যে ফিনোটাইপটা, তাহলে ফিনোটাইপ কি করব? ফিনোটাইপের যদি শুধু ফিনোটাইপের কথা বলে তাহলে ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই হলুদ, ক্যাপিটাল ওয়াই এর জন্য হলুদ, স্মল ওয়াই বাধা পাবে, সবুজ প্রকাশ পাবে না, স্মল আর কুঞ্চিত, বাস। যদি ফিনোটাইপ বলে তো হলুদ কুঞ্চিত লিখবো, আর যদি জিনোটাইপ সহ লিখতে পারে তাহলে বলবো, এটা তো লিখবোই, সঙ্গে লিখবো কি সংকর হলুদ আর বিশুদ্ধ কুঞ্চিত। এবার এখানে বাস দুটোই ওয়াই রয়েছে, হলুদ, ক্যাপিটাল আর স্মল আর। প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে তো গোলাকার, হলুদ গোলাকার বীজ। এখানে স্মল ওয়াই, তার মানে সবুজ স্মল আর গোলাকার, সবুজ গোলাকার, বিশুদ্ধ সবুজ ও গোলাকার, বাস। ফিনোটাইপ সবুজ গোলাকার, আর যদি আরেকটু স্পেসিফিক করে লিখতে চাও, বিশুদ্ধ সবুজ ও বিশুদ্ধ গোলাকার বা বিশুদ্ধ সবুজ গোলাকার, ঠিক আছে। বাস, এভাবে যে কোনো ঘর পূর্ণ করে নিতে পারবে, যে কোনো ঘর পূর্ণ করা যাবে। যে কোনো ঘরকে পূর্ণ করা যাবে। এবার কনসেপ্ট হচ্ছে এক সংকর দুই সংকর যেমন পরীক্ষা তো হয়ে গেল, টেস্ট ক্রস আর ব্যাক ক্রসের। ব্যাক ক্রস আমি সহজ ভাষায় বলে দিই, মানুষের ক্ষেত্রে এই জিনিসটা বলা সম্ভব না, বাট গাছের ক্ষেত্রে বলা যাবে যে পি জনু কি প্যারেন্টাল জেনারেশন, যাদের মিলন ঘটাবো, বিশুদ্ধ লম্বা সঙ্গে বিশুদ্ধ বেটে, তো বিশুদ্ধ লম্বা আর বিশুদ্ধ বেটে আছে। এবার কি হবে, পি জনুর এদের মধ্যে মিলন ঘটালাম, কি পেলাম আমি? শুধুমাত্র পেলাম সংকর লম্বা, তাই না? সংকর লম্বা পেলাম। তো এবার কি হবে, প্রথম অপত্য জনুতে পেলাম সংকর লম্বা, এটাকে কি বলবো? F1 জনু। এটাকে কি বলবো? F1 জনু। তো এবার এই যে F1 জনুর যে গাছগুলো পাবো, একটা গাছ পাবো, অনেকগুলো পাবো সংকর লম্বা, ঠিক আছে। সংকর লম্বা সব সংক্ষেপে লিখছি। তো এবার এই যে জনিত্ব জনু থেকে পেলাম আমি প্রথম অপত্য জনু। তো প্রথম অপত্য জনুর যে কোনো জীবের, আচ্ছা, প্রথম অপত্য জনুর অপত্য জীবগুলো, প্রথম অপত্য জনুর যে জীবগুলো রয়েছে তাকে যে কোনো জনিত্ব জনুর সঙ্গে যখন মিলন ঘটাবো তাকে বলবো আমি ব্যাক ক্রস। তাহলে এই যে প্রথম অপত্য জনু বা অপত্য জনু থেকে যে জীবটা পেয়েছি তাকে কি করলাম? এই সঙ্গে মিলন ঘটালাম, জনিত্ব জনুর একটা জীবের সঙ্গে মিলন ঘটালাম, তো ব্যাক ক্রস, এটাকে বলবো ব্যাক ক্রস। এই যে একটা প্রথম অপত্য জনু, এই দুটো মিলনে যে জীবগুলো আসছে সেই জীবটাকে আবার তার জনিত্ব জনুর সঙ্গে মিলন ঘটালাম, ঠিক আছে। মানে এখান থেকে এই দুটো গাছ মিলে এর জন্ম হলো কিনা, আবার একে যে কোনো একটা জনিত্ব যার থেকে এই জন্ম হয়েছে তার সঙ্গে মিলন ঘটিয়ে দেওয়া হলো, মানে এটা গাছের ক্ষেত্রে শুধুমাত্র, ঠিক আছে। এটাই হচ্ছে, এই ঘটনাটাকে বলা হয় ব্যাক ক্রস। ব্যাক ক্রস, তাহলে ব্যাক ক্রস কি? অপত্য জনুকে
তার যে কোনো জনিত জনুর সঙ্গে মিলন ঘটানোর, অপত্য জনুকে যে কোনো জনিত জনুর সঙ্গে মিলন ঘটানোকেই বলা হয় ব্যাক ক্রস, বা ক্রস ঘটানোকে বলা হচ্ছে ব্যাক ক্রস। ঠিক আছে, এবার কি হচ্ছে যে অপত্য জনুকে যদি বিশুদ্ধ প্রচ্ছন্নধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের সঙ্গে মিলন ঘটানো হয় তাকে বলবো আমি টেস্ট ক্রস। এখানে এটা কি, এটা হচ্ছে প্রকরধর্মী আর এটা হচ্ছে প্রচ্ছন্নধর্মী জীব। ঠিক আছে, এবার বি মানে বিশুদ্ধ, বি মানে হলো বিশুদ্ধ। ঠিক আছে, তো এবার এই ব্যাক ক্রস কি বললাম, এই একটা জীব নিয়ে যে কোনো জনিত জনুর সঙ্গে মিলন ঘটাচ্ছে, এটা হচ্ছে ব্যাক ক্রস। এর সঙ্গে ঘটাতে পারে, এটাও ব্যাক ক্রস, আবার এর সঙ্গে মিলন ঘটাতে এটাও ব্যাক ক্রস। কিন্তু টেস্ট ক্রস কি, টেস্ট ক্রস হচ্ছে যে কোনো জীবকে নিয়ে, ঠিক আছে, যে কোনো জীবকে নিয়ে বিশুদ্ধ প্রচ্ছন্নধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের সঙ্গে মিলন ঘটানোকে বলা হচ্ছে টেস্ট ক্রস। বিশুদ্ধ প্রচ্ছন্নধর্মী জীবের সঙ্গে মিলন ঘটালাম, এটা হয়ে গেল টেস্ট ক্রস। এর সঙ্গে না, কিন্তু এটা হয়ে গেল টেস্ট ক্রস। প্রচ্ছন্নধর্মী জীবের সঙ্গে মিলন ঘটাচ্ছি, এই যে এর সঙ্গে মিলন ঘটাচ্ছে, এটা হয়ে গেল টেস্ট ক্রস। আচ্ছা, তাহলে ব্যাক ক্রস হলো বোঝানো হলো, টেস্ট ক্রস বোঝানো হলো। এবার গল্প হচ্ছে যে টেস্ট ক্রস কিন্তু এক ধরনের ব্যাক ক্রস। তো টেস্ট ক্রস সমস্ত আচ্ছা, টেস্ট ক্রস এক প্রকার ব্যাক ক্রস, কিন্তু ব্যাক ক্রস সর্বদা টেস্ট ক্রস নয়। ঠিক আছে, টেস্ট ক্রস হচ্ছে এক ধরনের ব্যাক ক্রস, কিন্তু ব্যাক ক্রসটা টেস্ট ক্রস নয়। এটাই যে সমস্ত টেস্ট ক্রস বলেছে, যে সমস্ত টেস্ট ক্রস ব্যাক ক্রস, কিন্তু সমস্ত ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়। তো সমস্ত টেস্ট ক্রস, যতগুলো আমি টেস্ট ক্রস করছি তো সবগুলোতে ব্যাক করছি, তাই না? ব্যাক ক্রস মানে কি, যে কোনো প্যারেন্টস এর সঙ্গে মিলন ঘটানোকে বলা হচ্ছে ব্যাক ক্রস। তার মানে যখন টেস্ট ক্রস করছি অ্যাকচুয়ালি আমি ব্যাক ক্রস করছি। ঠিক আছে, আবার কি বলছে, কিন্তু সমস্ত ব্যাক ক্রস সর্বদা টেস্ট ক্রস নয়। তো এখানেও ব্যাক ক্রস হচ্ছে, আবার এখানেও ব্যাক ক্রস হচ্ছে। তো এই পাশে যখন আমি বিশুদ্ধ প্রচ্ছন্নধর্মী বৈশিষ্ট্যযুক্ত জীবের সঙ্গে যখন মিলন ঘটাচ্ছি, তো এই ব্যাক ক্রসটা টেস্ট ক্রস, কিন্তু এখানে যখন বিশুদ্ধ প্রকরধর্মী জীবের সঙ্গে মিলন ঘটাচ্ছি তখন এটা ব্যাক ক্রস, কিন্তু এটা টেস্ট ক্রস না। ঠিক আছে, এটা ব্যাক ক্রস কিন্তু টেস্ট ক্রস না। টেস্ট ক্রস তখনই হবে যখন বিশুদ্ধ প্রচ্ছন্নধর্মী
জীবের সঙ্গে মিলন ঘটানো হবে, কিন্তু এখানে কি প্রকটধর্মী জীবের সঙ্গে মিলন ঘটানো হচ্ছে। টেস্ট ক্রস কি জন্য করা হয়? টেস্ট করার জন্য। টেস্ট ক্রস শব্দটা থেকে আমরা কি পাচ্ছি? টেস্ট ক্রস শব্দ থেকে পাচ্ছি আমরা টেস্ট করা। যেমন একটা গাছ আছে, ঠিক আছে, এবার এটা আমি সবসময় আঁকি ও না। তো এই যে গাছটা আছে, এই গাছটা হচ্ছে লম্বা। এবার আমার জানার ইচ্ছা, বসে বসে কি করবো, জানার ইচ্ছা যে এর জিনোটাইপটা কেমন। মনে করো দুটো পি জনুর জীব আছে, বিশুদ্ধ লম্বা, মানে ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, এর সঙ্গে মিলন ঘটালাম বিশুদ্ধ বেটে স্মল টি ও স্মল টি, ঠিক আছে, বিশুদ্ধ লম্বা বিশুদ্ধ বেটে এদের মধ্যে মিলন ঘটালাম, তো পেয়েছি আমি ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ঠিক আছে। আবার এটা হচ্ছে F1 জেনারেশন, এবার F2 জেনারেশনে কি পাবো আমি? এরকম পাচ্ছি, এরকম পাচ্ছি, এরকম পাচ্ছি, তাই না? তো এবার এটাও যেমন লম্বা, এটাও তেমন লম্বা, এটাও তেমন লম্বা। তো এটাই যে এখানে একটা গাছ আছে, এর জিনোটাইপটা কেমন আমার জানার খুব ইচ্ছা। এর জিনোটাইপটা এরকম আছে নাকি এরকম আছে, এটাকে টেস্ট করার জন্য আমি টেস্ট ক্রস করব। টেস্ট ক্রসে কি হলো? টেস্ট ক্রস মানে এর মিলন ঘটাবো একটা বিশুদ্ধ বেটে গাছের সঙ্গে। হ্যালো, এটা লম্বা গাছ আর এটা হচ্ছে বিশুদ্ধ হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জীব, বিশুদ্ধ বেটে। আচ্ছা, বেটের মধ্যে জিনোটাইপ কি হবে? বেটের মধ্যে জিনোটাইপ আমাদের জানা আছে স্মল টি, তাই না? তো এবার আমি বিশুদ্ধ বেটের সঙ্গে এই গাছটার মিলন ঘটালাম, তো দেখলাম যখন এই বেটে গাছের সঙ্গে এই লম্বা গাছের মিলন ঘটালাম, তো দেখলাম সবগুলো গাছই লম্বা হলো। নতুন মনে করো 4টা গাছ আছে, 4টা গাছই লম্বা হলো, মানে এই গাছের সঙ্গে এই গাছের মিলন ঘটালাম কিনা। টেস্ট ক্রস কাকে বলে? বিশুদ্ধ হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত জীবের সঙ্গে কোনো অপত্য জীবের মিলন ঘটানোকে বলা হচ্ছে টেস্ট ক্রস, ঠিক আছে। টেস্ট ক্রস কাকে বলছে? ডেফিনেশন বইয়ের মধ্যে দিয়েছে, বইয়ে কোন জীবের জিনোটাইপ নির্ণয়ের জন্য ওই জীবের সঙ্গে হোমোজাইগাস প্রচ্ছন্ন জিনোটাইপ যুক্ত জীবের যে ক্রস ঘটানো হয় তাকে টেস্ট ক্রস বলে। তাহলে এটা হচ্ছে হোমোজাইগাস প্রচ্ছন্ন, তো এর সঙ্গে এর মিলন ঘটাচ্ছে। তো আমি কি পেলাম যে এর সঙ্গে যখন মিলন ঘটাচ্ছে, এর সঙ্গে যতবার মিলন ঘটাই সব গাছ লম্বা আসছে। তার মানে কি হবে? তার মানে বিশুদ্ধ বেটে স্মল টি হলো, এর সঙ্গে যখন মিলন ঘটাচ্ছে সবগুলো গাছই লম্বা পাচ্ছে। তার মানে কি এর মধ্যে জিনোটাইপ আছে ক্যাপিটাল টি, বিশুদ্ধ লম্বা। এই কারণেই তো এরকম ক্যাপিটাল তৈরি হচ্ছে, আর বলতে কি স্মল টি।
যখন এর সঙ্গে এর মিলন ঘটাচ্ছি সবগুলো গাছ লম্বা আছে, তার মানে এর মধ্যে সব জিন আছে ক্যাপিটাল টি, যেভাবেই আসো ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, ক্যাপিটাল টি স্মল টি, যেভাবে না, যেহেতু এর সঙ্গে যতবার মিলন ঘটাচ্ছে সবগুলো লম্বা পাচ্ছে, তার মানে এর দুটোর মধ্যে দুটোই ক্যাপিটাল টি জিন আছে। এবার কি পেলাম, এবার কি, যখন এই বিশুদ্ধ হোমোজাইগাস প্রচ্ছন্ন বৈশিষ্ট্যযুক্ত বেটে গাছের সঙ্গে এই লম্বা গাছের মিলন ঘটাচ্ছি, দেখছি কি কিছু আসছে লম্বা, কিছু আসছে লম্বা, আবার কিছু আসছে বেটে, বেটে। তার মানে কি বেটে, বেটে কখন আসবে, বেটে কখন আসবে, যখন হোমোজাইগাস কন্ডিশন হবে। তার মানে এখান থেকেও যদি দেখো, আমি তো এই পাশ থেকে নিয়েছি বিশুদ্ধ বেটে, ঠিক আছে, তার মানে স্মল টি এর গেমেট তো সবসময় স্মল টি হবে, তাই না? কিন্তু কি এ তো এখানে গিয়ে এখানে কোনো গ্যামেটকে নিষিদ্ধ করবে, এখানে কোনো গাছ আছে লম্বা তো আছে গাছটা, যদি আমাকে নিচে বেটে গাছ নিয়ে আসতে হয়, যদি নিচে বেটে গাছ নিয়ে আসতে হয় আমাকে, তাহলে আমাকে এখানে একটা স্মল টি জিন লাগবে, কারণ বেটে বৈশিষ্ট্যটা কখন প্রকাশ পায়, যখন হোমোজাইগাস কন্ডিশন হয়। তার মানে তাহলে কি হবে, এখানে একটা স্মল টি জিন লাগবে যেটা স্মল টি গ্যামেট তৈরি করবে, তাহলে এই স্মল টি গ্যামেট আর এর স্মল টি গ্যামেট এসে মিলিত হয়ে হোমোজাইগাস কন্ডিশন তৈরি হবে। আর যেখানে দুটো প্রচ্ছন্নধর্মী অ্যালিল আছে স্মল টি, এরা মিলে বিশুদ্ধ বেটে গাছ তৈরি করবে। বিশুদ্ধ বেটে গাছ তৈরি করবে, না হলে বেটে গাছ সম্ভবই না। এখান থেকে স্মল টি যদি আসে আর এখানে যদি দুটোই ক্যাপিটাল টি থাকে, তাহলে তো বেটে গাছ সম্ভবই হবে না। বেটে গাছ তখনই সম্ভব হবে যখন এর মধ্যে একটা স্মল টি আছে, তাহলেই অপত্য জীবে বেটে গাছ আসবে। আবার কি দেখো, এটা তো লম্বা আছে আমি জানি, লম্বা আছে তার মানে এটা লম্বা তো প্রকট বৈশিষ্ট্য, তো লম্বার জিন তো এর মধ্যে আছেই, তার মানে লম্বা গ্যামেটও তৈরি হবে, লম্বার জিনের একটা গ্যামেটও যাবে। যাই হোক, তো যদি বিশুদ্ধ বেটে গাছের সঙ্গে লম্বা গাছের মিলন ঘটাই, তাহলে বিশুদ্ধ বেটে আর লম্বা গাছ তখনই আসবে একটা বেটে গাছের সঙ্গে যদি একটা লম্বা গাছের মিলন ঘটায়, একটা বেটে গাছের সঙ্গে যদি একটা লম্বা গাছের মিলন ঘটায়, তাহলে কি হবে, নতুন করে বেটে গাছ আসার জন্য এই লম্বা গাছের মধ্যে বেটে জিন থাকতে হবে। তাহলে এই যে আমরা লম্বা গাছের জিনোটাইপটা আছে, লম্বার জন্য তো একটা ক্যাপিটাল টি আছেই আর একটা স্মল টিও আছে, এই কারণে এখান থেকে গ্যামেট তৈরি হয়ে একটা স্মল টি তৈরি হচ্ছে, ওই গ্যামেটটা ওই বিশুদ্ধ বেটে গাছের স্মল টি দ্বারা নিষিদ্ধ হয়ে বেটে গাছ তৈরি হচ্ছে। আর এর মধ্যে একটা লম্বা জিন আছে অলরেডি, কারণ গাছটা লম্বা, এখান থেকে লম্বা জিনটা এসে প্রকট জিনটা এসে ওখান থেকে বেটে জিনটা এসে মিলে লম্বা গাছ তৈরি করছে। তার মানে কি হবে, এখানে বেটে গাছের সঙ্গে যদি লম্বা গাছের মিলন ঘটাই, তাহলে হাফ হাফ চান্স থাকবে যে গাছটা লম্বা হবে নাকি লম্বা বেটের অনুপাতটা হবে 1:1। মানে যদি টেস্ট ক্রসে লম্বা ও বেটের অনুপাত পাই 1:1, টেস্ট ক্রসের ফলে এক সংকরের টেস্ট ক্রসের ক্ষেত্রে আমি পেলাম কি 1:1
ফিনোটাইপ অনুপাত পেয়েছি। তার মানে ওর মধ্যে জিনোটাইপ হচ্ছে, জীবটা হচ্ছে সংকর জীব, ওর মধ্যে জীবটা হচ্ছে সংকর জীব। যেমন এখানে আছে কি যে জানি যে যদি হয়, যদি ক্যাপিটাল টি হতো কি না, তাহলে এখান থেকে তো সবসময় স্মল টি গ্যামেট তৈরি হবে, আর এখান থেকে সবসময় ক্যাপিটাল টি গ্যামেট তৈরি হবে, আর এই দুটোর মিলনে ক্যাপিটাল টি স্মল টি হবে। সবসময় গাছগুলো লম্বা আসবে। যদি গাছের মধ্যে এই গাছটা যদি বিশুদ্ধ লম্বা হতো, এই গাছটা যদি বিশুদ্ধ লম্বা হতো, তাহলে হোমোজাইগাস প্রচ্ছন্ন জীবের এর সঙ্গে মিলন ঘটলে সবসময় লম্বা গাছ হতো। যেহেতু এই গাছের সঙ্গে এই গাছের মিলন ঘটিয়ে কিছু লম্বা পাওয়া যাচ্ছে, কিছু বেটে পাওয়া যাচ্ছে, তার মানে এটা হচ্ছে সংকর লম্বা। সংকর লম্বা। টেস্ট ক্রসের ফলাফল থেকে আমরা বুঝতে পারবো যে গাছটা বিশুদ্ধ লম্বা নাকি সংকর লম্বা। তাহলে কি বিশুদ্ধ লম্বা তখনই হবে যখন কি হবে, যে লম্বা গাছের সঙ্গে বেটে গাছের মিলন ঘটিয়ে সবগুলো লম্বা পাচ্ছি, তাহলে বিশুদ্ধ লম্বা। আর যদি লম্বা গাছের সঙ্গে বেটে গাছের মিলন ঘটাই, তো কিছু লম্বা পাচ্ছি, কিছু বেটে পাচ্ছি, তাহলে হবে ওটা সংকর লম্বা। এই গাছের সঙ্গে এর মিলন ঘটিয়ে যদি সবসময় লম্বা গাছ পাই, তার মানে এর জিনোটাইপ হচ্ছে ক্যাপিটাল টি, বিশুদ্ধ লম্বা। আর এই বেটে গাছের সঙ্গে এই লম্বা গাছের মিলন ঘটিয়ে কখনো লম্বা কখনো বেটে, কখনো লম্বা কখনো বেটে যদি পাই, তাহলে এই গাছের জিনোটাইপ হচ্ছে সংকর লম্বা, ক্যাপিটাল টি, স্মল টি। এটাই হচ্ছে আমাদের টেস্ট ক্রস। আচ্ছা, দ্বিসংকর জননের ফলাফলগুলো। দ্বিসংকর জননের জিনোটাইপ অনুপাত হচ্ছে 12, 24, 12, 12, 12। দ্বিসংকর জননের জিনোটাইপ অনুপাত হচ্ছে 1:2:2:4:1:2:1:2:1। আমি সংক্ষেপে মনে রাখি 12, 24, 12, 12, 1। আর ফিনোটাইপ অনুপাত 9:3:3:1। ঠিক আছে, 9:3:3:1। যেমন লম্বা, আচ্ছা ওখানে যেটা আমরা দ্বিসংকর জন্য যেটা পরীক্ষা করেছি, হলুদ গোলাকার 9টা, হলুদ কুঞ্চিত 3টা, সবুজ গোলাকার 3টা, সবুজ কুঞ্চিত 1টা। এরকম হবে ফিনোটাইপিক অনুপাত।